দেখতে পাচ্ছেন ঋষিকেশ হরিদ্বারের এই দেওয়ালগুলোতে খুব সুন্দর চিত্র আঁকা থাকে। আর এটা হচ্ছে আমাদের এই জানকী সেতু, যেটা রিসেন্ট নতুন উদ্বোধন হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে দ্য বিটেল স্ট্রিট। তো এই রাস্তা দিয়ে আমরা হেঁটে চলে যাচ্ছি। আর ওদিকে বয়ে আছে স্রোতস্বিনী গঙ্গা, আর এই ম্যাডাম আগে আগে চলেছে। তো আমরা এই মুহূর্তে যাচ্ছি আপনাদেরকে একটা জায়গা দেখাতে, সেটা হচ্ছে গিয়ে চৌরাসিয়া কুটির। এটা একটা এখানে পপুলার জায়গা, এখানে এলে মানুষ সবসময় এসে থাকে। আর এখানে দেখতে পাচ্ছেন একটা হেলিপ্যাড গ্রাউন্ড বানানো হয়েছে। কিছুদিন আগে এখানে আমাদের রাষ্ট্রপতি এসেছিলেন, তখন হয়তো ওনার আসার জন্য এই হেলিপ্যাড গ্রাউন্ড এখানে বানানো হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন শ্রী দেব নিকেতন ধাম রয়েছে। তো আপনি এখানে এলে ধাম, আশ্রম এইসবই বেশি পাবেন, ধর্মশালা। আর সামনে দেখতে পাচ্ছেন এই যে বিশাল জায়গা জুড়ে রয়েছে হচ্ছে গিয়ে জানকী সেতু। এখান থেকে লেখা রয়েছে হরিদ্বারের ডিস্টেন্স 31 কিলোমিটার, দেরাদুনের ডিস্টেন্স হচ্ছে 46 কিলোমিটার, দিল্লির ডিস্টেন্স হচ্ছে 68 কিলোমিটার। আর এখান থেকে শ্রীনগর, অর্থাৎ উত্তরাখণ্ডের যে শ্রীনগর, সেটা হচ্ছে 105 কিলোমিটার, নট জম্মু কাশ্মীরের শ্রীনগর, ঠিক আছে। তো এখান থেকে এই রাস্তায় চলে যাবে চৌরাসিয়া কুটিরের দিকে। তো আমরা সেখানে যাব, আপনাদেরকে গিয়ে দেখাবো ওখানে কি রয়েছে, ওখানে প্রবেশ মূল্য কত, সব কিছু আপনাদের দেখাবো। আর ওই যে গঙ্গার ওপারে দেখতে পাচ্ছেন একটা খুব সুন্দর রিসর্ট, এটা হচ্ছে গিয়ে জিএমভিএনের একটা রিসর্ট। আপনারা চাইলে এখানে থাকতে পারেন, ওনাদের নিজস্ব প্রাইভেট ঘাট রয়েছে, যেখানে আপনারা সময় কাটাতে পারেন, থাকা খাওয়া সব রকম ব্যবস্থা রয়েছে। আপনাকে অনলাইনেই বুক করে আসতে হবে, অফলাইনে সচরাচর পাওয়া যায় না, যদি পাওয়া যায় তো সেটা আপনার কপাল ভালো। তো এই মুহূর্তে আমরা যাব চৌরাসিয়া কুটিরের দিকে। এই যে দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি চৌরাসিয়া কুটির, যেটা রাজাজি টাইগার রিজার্ভ ফরেস্টের আন্ডারে। এটা একটা উত্তরাখণ্ডের খুব ফেমাস ট্যুরিস্ট স্পট। একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে আমাদের দেশের এক অদ্ভুত নিয়ম, সেটা হচ্ছে আমাদের দেশে কোনো অর্গানাইজেশন হোক, কোনো ব্যক্তি হোক, যখন কোনো বিশেষ কাজ করে সেটার বোধহয় খুব একটা গুরুত্ব পাই না আমরা। এরকম ভুরি ভুরি দৃষ্টান্ত আছে, কিন্তু যখন কোনো আন্তর্জাতিক মহল থেকে বা কোনো আন্তর্জাতিক ব্যক্তি যখন সেই জিনিসটার ওপরে একটা ছাপ দেয়, তখন সেই জিনিসটার গুরুত্ব ভয়ঙ্কর হয়ে দাঁড়ায়। তো এই যে আজকে যে বিটেলস, মানে এটাকে বিটেলস আশ্রম কেউ বলে, চৌরাসিয়া কুটির এটার বেসিক্যালি নাম। তো যখন এটা শুরু হয়েছিল তখন কিন্তু এটার কোনো গুরুত্ব ছিল না। একদম সত্যি কথা বলতে এটার গুরুত্ব হয়েছে একটি আন্তর্জাতিক মানে ব্যান্ড, তার থেকে এই মানে জায়গাটার একটা বিশাল পপুলারিটি শুধু ইন্ডিয়া নয়, ইন্টারন্যাশনাল লেভেলে গিয়ে দাঁড়িয়েছে। তো এটা প্রথম শুরু হয়েছিল 1961-এ। মহর্ষি মহেশ যোগী, তিনি একজন মানে ফিলান্থ্রপিস্ট বলা যেতে পারে, বা একজন ফিলোজফার বা একজন সন্ন্যাসী, যাই বলি না কেন, তার নানা রকমভাবে তাকে বর্ণনা করা যেতে পারে। 1961-এ তিনি উত্তরাখণ্ড গভর্নমেন্টের থেকে 7.5 হেক্টর জমি নিয়েছিলেন। জমি নিয়ে এই আশ্রমটা তৈরি করেছিলেন। আশ্রমের ওনার একটাই মহৎ উদ্দেশ্য ছিল, যেখানে মানুষ স্পিরিচুয়ালি নিজেকে আপলিফ্ট করতে পারবে এবং মানুষ জীবনের প্রতি অ্যাকচুয়ালি যে মানেটা কি এবং আধ্যাত্মিক পথে মানুষ নিজেকে চলতে পারে এবং জীবনের আসল উদ্দেশ্য বা জীবনের মানেটা কি সে যেন খুঁজে পায়। সেই কারণে উনি এই আশ্রমটা তৈরি করেছিলেন। তো 7.5 হেক্টরের ওপর। আর এই যে জায়গাটা এখন যেটা আমরা ঋষিকেশ বলছি, বেসিক্যালি এই আশ্রমটা হচ্ছে রাজাজি ফরেস্ট ন্যাশনাল পার্ক, তার আন্ডারে এটা টাইগার রিজার্ভ। হ্যাঁ, রাজাজি টাইগার রিজার্ভের আন্ডারে এটা। কিন্তু পরবর্তীকালে যে কথাটা দিয়ে আমি শুরু করলাম, এই আশ্রমটা মহর্ষি মহেশ যোগী, যিনি আশ্রমটাই শুরু করেছিলেন, এই আশ্রমটার গুরুত্ব এবং আশ্রমটা পরে আরও ফেমাস হয় আন্তর্জাতিক একটি ব্যান্ড, যার নাম আমরা মোটামুটি সবাই জানি, বিটলস। 4জন বিখ্যাত ব্যক্তি নিয়ে এই বিটলস তৈরি হয়েছিল। সেই বিটলস মহর্ষি মহেশ যোগীর এই আশ্রমে এসে বেশ কিছুদিন তারা ছিলেন। কেউ 2 সপ্তাহ, কেউ 2 মাস, কেউ 1 মাস, এক একজন এক এক রকম কিছুদিন থেকে থেকে তারা বেরিয়ে যায়। এবং দীর্ঘদিন তারা এখানে ছিলেন। শুধু তাই নয়, থাকার পরে নানা রকম মেডিটেশন অনেক কিছু করে, ইভেন এখানে থেকেও তারা অনেকগুলো বেশ কিছু গান টান তারা রচনা করেছিলেন। তার মধ্যে একটা দ্য বিটলস, যেটা হোয়াইট ডায়েরি বোধহয় নাম, আর একটা বোধহয় দ্য অ্যাবি। দুটো ডায়েরি মেন খুব ফেমাস। 17-20টার মতো বোধহয় গান ওনারা লিখেছিলেন এখানে থেকে।
তো তারপরে এই আশ্রমটা খুব ফেমাস হয়। তো সেই আশ্রমটা আজকে আমরা দেখতে এসেছি। আমি আমার কথা আর বেশি দীর্ঘ করবো না, শুনুন ভেতরে যতটা সম্ভব দেখাবো। আর যেটুকুনি জানি এই চুরাশিয়া কুটির কেন, কী বৃত্তান্ত, আপনাদেরকে আরেকটু বলার চেষ্টা করবো। দেখতে পাচ্ছেন সব টাইমিং লিখে দেওয়া রয়েছে। সকাল 10টা থেকে নিয়ে বিকেল 4:30 দিয়ে ঢোকা যাবে, আর 5টাতে এক্সিট হয়ে যেতে হবে। এখানে ইন্ডিয়ানদের জন্য টিকিট হচ্ছে 200 টাকা, সিনিয়র সিটিজেন 100 টাকা, আর স্টুডেন্টদের হচ্ছে গিয়ে 18তে 100, 18 নিচে হলে 50, আর ফরেনারদের জন্য 1200 টাকা। তো এই হচ্ছে, এটা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জ হচ্ছে, প্রত্যেক বছরই রেটটা চেঞ্জ হচ্ছে, ভবিষ্যতে হয়তো আরও দাম বাড়বে। তো যারা আগামীতে আসছেন তারা দেখে নিতে পারেন। তো চলুন যাবো ভেতরে, টিকিট কাটবো, গিয়ে দেখবো কী কী দেখা যাচ্ছে। চলুন, এই ভেতরে ঢুকলাম, সামনে টিকিট কাউন্টার রয়েছে, টিকিটটা কাটবো, এবারে দেখা যাক। এই যে দেখছেন টিকিটটা কেটে নিয়েছি, যেহেতু এরা ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে, তাই প্রত্যেককে তার আইডি দেখাতে হচ্ছে এবং আধার কার্ড বা আপনার প্যান কিছু সঙ্গে রাখতে হবে। তো এখানে যারা আসবেন মনে রাখবেন অবশ্যই আইডি সঙ্গে রাখা দরকার, মানে অরিজিনাল না হলেও ফোনে থাকলেও চলবে। আর এখানটায় দেখতে পাচ্ছেন এই যে সেই বিখ্যাত বিটলসের ছবি, মহর্ষির সাথে বসে রয়েছে, আর কী কী দেখতে পারবেন এখানে লিখে দেওয়া রয়েছে নাম্বারিং করে। আর এটা পুরো ম্যাপটা দেওয়া রয়েছে। আমরা এই মুহূর্তে এইখানটায় আছি, এখান দিয়ে ঢুকছি, আর এইগুলো পুরো ঘুরে ঘুরে দেখবো, অনেকটা জায়গা লাগবে সময়। আর টিকিট পড়লো 200 টাকা পার হেড। তো চলুন এবার ভিতরে যাওয়া যাক। গেটে ঢোকার মুখে টয়লেটের ব্যবস্থা রয়েছে, এখানে লেডিস জেন্টস, এখানে পর্যাপ্ত জল খাওয়ার ব্যবস্থা, যেহেতু গরমে ঘুরে বেড়াতে হবে। তো চলুন এবার ভেতর দিকে আমরা যাব। এই যে এখানে কাউন্টারে দেখালাম, আমাদের বিলটা লিখে নিল আর বলে দিল টিকিটটা ঠিক করে সাবধানে রাখবেন, বেরোনোর সময় আমরা কিন্তু এটা আবার দেখব। মানে এই না যে অনেক জায়গায় কী হয়, টিকিট কাটার পরে পাঞ্চ হওয়ার পরে সেটা ফেলে দেওয়া হয়, অবশ্যই ফেলবেন না, টিকিটটা কিন্তু চেক হবে। আর আমরা এই মুহূর্তে রয়েছি রাজাজি টাইগার রিজার্ভ ফরেস্টের আন্ডারে। এইগুলো তো দেখতে পাচ্ছেন এখানে যে রুদ্রাক্ষ আমরা গলায় ধারণ করি, বিভিন্ন রকম, একমুখী দুমুখী। তো রুদ্রাক্ষ কিন্তু এই উত্তরাখণ্ডেই পাওয়া যায়, একটা উত্তরাখণ্ডের হয় আর একটা দেখবেন নেপাল থেকে আসে। তো আমরা যেগুলো পরি হাতে গলায় সব এই গাছেরই ফল। আর যেটুকুন জানি যে একমুখী রুদ্রাক্ষ একটা গাছে বোধহয় একটাই হয়, এরকম একটা ব্যাপার স্যাপার। এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট এই যে পাথরে ঘেরা জায়গাটা, এগুলোই কিন্তু কুটির। 84টা কুটির রয়েছে বলে এটার নাম চৌরাশিয়া কুটির, এটাই কিন্তু আসল নাম। বাট আজ লোকে যে নামগুলো বলছে বিটেলস হাউস, বিটেল কুটির, এসব কিছুই না, এগুলো মানুষের দেওয়া, রিসেন্ট টাইমে তৈরি হওয়া, ঠিক আছে। আসল নাম কিন্তু চৌরাশিয়া কুটির। 84টা কুটির রয়েছে। এবার এই কুটিরে কী হতো না হতো সে সম্বন্ধে ডিটেলসে বলবে ম্যাডাম। বলো কী হতো এই কুটিরগুলোতে? মহর্ষি মহেশজি যিনি এই আশ্রমটা তৈরি করেছিলেন, মানে 7.5 হেক্টর জায়গার ওপরে, যেটা অলরেডি বললাম আমি, উত্তরাখণ্ড গভর্নমেন্টের থেকে লিজ নিয়ে জায়গাটা উনি তৈরি করেছিলেন। এই আশ্রমটা 84টা কুটির তৈরি করেছিলেন। 84টা কুটিরে একদম ইন্ট্যাক্ট অবস্থায় হয়তো নেই অনেক কিছু, কিন্তু একটুখানি যেটুকুনি জানি 84টা কুটিরই কেন উনি তৈরি করেছিলেন সেটা একটু আপনাদেরকে আমি বলার চেষ্টা করছি। সেটা হচ্ছে যে ওনার বিশ্বাস অনুযায়ী যে সমগ্র এই যে ব্রহ্মাণ্ড 84 ধরনের জীব আছে, 84 ধরনের জীব বা 84 লক্ষ জীব আছে। সেই থেকে, সেই মত ধারণা এবং সেই বিশ্বাস থেকে উনি এই 84টা কুটির তৈরি করেছেন। এখন কুটিরগুলোতে হয়তো ভেতরটা অনেক কিছুই নেই, দেখা যাবে না, কিন্তু এই যে কুটিরগুলো দেখতে পাচ্ছেন এর ভেতরে বেসিক্যালি মানে সে সময় যারা এই ডিভোটিরা যারা আসতো আর কি, 84টা ওই কুটিরগুলোতে তাদেরকে থাকতে দেওয়া হতো এবং এই কুটিরের ভেতরে থেকে তারা সাধনা, নানা রকম তপস্যা তারা করতেন, মেডিটেশন, যেটাকে আজকে আমরা মেডিটেশন যোগ এসব বলি, অ্যাকচুয়ালি সাধনা বা তপস্যা করতেন। এবং এই কুটিরগুলোর ভেতরে নানা রকম পেন্টিং ছিল সেখানে। এখন হয়তো জানি না আরও কিছু কুটির যা আছে সেগুলোতে দেখাতে পারবো কিনা, খুব সুন্দর সুন্দর পেন্টিং ছিল। ওই যে বললাম 84 ধরনের জীব আছে এই ব্রহ্মাণ্ডে, সেই বিশ্বাস থেকে 84টা কুটির উনি নির্মাণ করেছেন। দেখতে পাচ্ছেন অনেক জায়গাতেই ভগ্নপ্রায় হয়ে গেছে, কিন্তু এখনো কিন্তু তার কিছু ছাপ এখনো রয়ে গেছে, ঠিক আছে।
এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হয়তো রিসেন্ট টাইমে বানানো, বোঝাই যাচ্ছে যে এখন এটাকে খুব প্রমোট করা হচ্ছে। একটা সময় এটা কোনো ইয়ে ছিল না, এটা হয়তো কোনো বড় একটা হল ঘর টাইপ ছিল। যেমন দেয়ালে লেখা রয়েছে হরে কৃষ্ণা। এখানে এই ধরনের, মনে রাখবেন আমরা ইন্ডিয়ানরা হিন্দু বা সনাতনী ধর্ম হওয়ার পরও যতটা আমাদের ধর্মকে প্রমোট করি, বিদেশিরা কিন্তু তার থেকে বেশি আমাদের ধর্মকে প্রমোট করে। তাই দেখবেন যে ইন্ডিয়ানরা ইন্ডিয়ান কালচার বা ইন্ডিয়ান ট্র্যাডিশনে জামা কাপড় যত না পরে, তার থেকে বিদেশিরা এসে বেশি পরে। আমরা সেটা দেখে আনন্দ পাই, বা নিজেরা পড়ার চেষ্টা করি না। তো সেই জন্যই বলছি যে ইন্ডিয়ান সংস্কৃতিকে যতক্ষণ না বিদেশিরা স্বীকৃতি দিচ্ছে, তখন ইন্ডিয়ান সংস্কৃতি বড় হচ্ছে না। এই ভুল ধারণা থেকে ভারতীয়রা কবে বেরাবে আমার জানা নেই। তো চলুন, সামনে আরও অনেক কিছু আছে, দেখাবো। অনেকটা বড় জায়গা, ঘুরে দেখতে মোটামুটি 2-3 ঘন্টা তো লেগে যাবে। সাথে জল, ক্যামেরা, ছাতা, টুপি এগুলো রাখবেন। তো এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের কুটিরগুলো রয়েছে, খুব সুন্দর সুন্দর করে রাখা রয়েছে। আর দেখে বুঝতেই পারছেন এক একজনের জন্য এক একটা করে ঘর অ্যালোকেটেড করা হতো বা কুটির অ্যালোকেটেড করা হতো। তো সেগুলো আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি আমরা। চলুন, অনেকটা বড় জায়গা, খুব সুন্দর। আর এই যে বললাম যে এই পেন্টিং যেগুলো দেখছেন, এগুলো খুব রিসেন্ট টাইমে হয়েছে, দেখে বুঝতেই পারছেন। আগে এই পেন্টিংগুলো কখনোই ছিল না। এখন অনেক বিভিন্ন বিদেশিরা আসছে, শিল্পীরা আসছে, তারা এসে এটাকে আরও প্রমোট করার চেষ্টা করছে। তো চলুন ভেতরে গিয়ে আর কী কী দেখাতে পাচ্ছি আপনার দেখাচ্ছি, অনেকটা বড় জায়গা জুড়ে। তো চলুন যাত্রা পথ শুরু করা যাক। এই একটা গেট, লেখা রয়েছে চৌরাসিয়া কুটির। এই ঢুকলাম, এখানেও দেখতে পাচ্ছেন ম্যাপ দেওয়া রয়েছে। ভেতরে একসময় এখানে পোস্ট অফিস, ক্যাফেটেরিয়া, ফটো গ্যালারি, টয়লেট, হল, মহর্ষির বাংলো সবই রয়েছে, বিটেলস বাংলো, ব্যাক গেট। তো এই দেখুন এখানে অনেক কুটির রয়েছে পরপর, আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যারা ঋষিকেশ আসেন, শুধু গঙ্গায় স্নান করেন, পরমাত নিকেতন দেখেন, রামঝুলা, লক্ষ্মণ ঝুলা, জানকী সেতু দেখে চলে যান, তারা এটা আসবেন, ভালো লাগবে। নিজেদের সংস্কৃতিকে যদি নিজেরাই না দেখেন তো কে দেখবে? বিদেশিরা আসবে, বিদেশিরা প্রমোট করবে, এই আশায় বসে থাকবেন? কখনোই নয়। নিজেরা আসবেন। দেখুন ভগ্নপ্রায় হয়ে গেলেও আজও তার ছাপ কিন্তু রয়ে গেছে। মানে ভাবতে পারছেন সেই সময় মানুষ কতটা দূরদর্শী ছিল যে এই চিন্তাভাবনাগুলো করেছিল। আজ আমরা এই যোগা, মেডিটেশন নিয়ে খুব লাফাঝাপি করি, আর আমরা ধরেই নিয়েছি এটা, আমরা এখন প্রমোট করি যে ঋষিকেশ হচ্ছে গিয়ে যোগ নগরী, অর্থাৎ যোগের শহর। মানে যোগ, ধ্যান, যোগ করতে হলে আমাকে ঋষিকেশই আসতে হবে। তো এটা কিন্তু বহুকাল আগে থেকে হয়ে আসছে। তো আপনারা চাই এখানে আসবেন, এগুলো দেখবেন। হয়তো আপনি বলবেন এখানে কি ধ্যান যোগ করা যাবে, হয়তো নয়। আগামী দিনে হয়তো এগুলোকে আরও প্রমোট করা হবে, আরও বড় ট্যুরিজম গড়ে উঠবে। তো আমরা যেহেতু কোথাও গেলে চেষ্টা করি লোকাল ট্যুরিজমকে তুলে ধরা সবার সামনে, যেগুলো আনএক্সপ্লোর, তো সেগুলোই দেখাচ্ছি। দেখুন কত পুরনো দিনের সেই গাছ। আজ হয়তো এই গাছে পাতা ঝরে গেছে, বাট এই গাছে পাতা এলে এখানে আপনি বসতে পারবেন, নিরিবিলিতে সময় কাটাতে পারবেন। মানে সময়ের থেকে অনেকটা এগিয়েই ছিলেন। আজ আমরা এইসব যোগ, ধ্যান, ধারণা নিয়ে লাফালাফি করছি, শহরের নাম বদলে দিচ্ছি, যোগ নগরী করে দিচ্ছি। বাট এটা আগে থেকেই যোগের শহর ছিল, ফলে যোগ নগরীগুলো আলাদা করে বলার কিছু নেই। তো চলুন সামনে আরও যাব, দেখাবো। যদিও খুবই গরম, কিন্তু এখানে গাছপালায় ঘেরা বলে কিছুটা ছায়া রয়েছে, চলতে সুবিধা হচ্ছে। তো দেখা যাক সামনে আর কি আছে। এই যে কুটিরগুলো মানে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে বেসিক্যালি মেডিটেশন সেন্টার। এই সময় যে সময় যত বিভিন্ন ডিভোটিরা এখানে আসতেন, মেম্বার যারা আসতেন এইখানে এই আশ্রমে থাকার জন্য, বা এখানে যোগ শিক্ষা নেওয়ার জন্য, সাধনা উপাসনা করার জন্য, তাদেরকে যে এই যে কুটিরগুলো দেওয়া হতো, এখানে মেডিটেশন ওনারা করতেন। একটু ভালো করে দেখেন এই যে কুটিরগুলো, ঠিক আছে? এই যে কুটিরগুলোর মধ্যে এই যে স্টোনগুলো দেখতে পাচ্ছেন, এই যে স্টোনগুলো, এই স্টোনগুলো কিন্তু ওই একদম এই ঋষিকেশের গঙ্গার ধারে গেলে এখন এই স্টোনগুলো চোখে পড়ে। ওই গঙ্গার পাড় থেকে আনা স্টোনগুলো দিয়ে এই ঘরগুলো সব তৈরি করা। মানে মোট কথা আগেকার দিনে তো এই শীততাপ নিয়ন্ত্রিত কোনো যন্ত্র ছিল না, বাট এগুলো এতটাই ভাবে বানানো যে কোনো রকম তাদের কিন্তু মানে অসুবিধা হতো না, গ্রীষ্মকাল, শীতকাল, বর্ষাকালে বলুন। তো তারা এখানে কিন্তু খুবই, দেখুন এখানে নাম্বার, এটা 22 নম্বর কুটি, দেখুন উপরে নাম্বার, প্রত্যেকটা নাম্বারিং। এখানে দেখুন 19 নাম্বার, ওদিকে 16 নাম্বার, 18 নাম্বার, বিভিন্ন নাম্বারিং করা রয়েছে। মানে আমরা এখন যেমন হোটেলে গেলে আমাদের রুম অ্যালোকেট করা হয় যে আপনার এত নম্বর রুমে ঘর, তো তখনকার এই শিষ্যদের সেরকম রুম অ্যালোকেট করা হতো যে আপনি এই নম্বর কুটিরে থাকবেন।
তো সেইটাই ব্যাপার। দেখুন ওখানে অজস্র রয়েছে, মানে এক জায়গাতে অনেকগুলো এদিকে ছড়িয়ে ছিটিয়ে। ওই যে বললাম 84টা কুটির, তাই এর নাম 84 কুটির। আর আমরা এটাকে এই নামেই ডাকি, অন্যের মতো ওই বিটেলস বাংলো, বিটেলস হাউস, বিটেলস কুটির বলে ডাকি না। আবার অনেকে এসে বলছে, বাট আমরা বলছি কি আমরা এটা চিনি না তো কোথায়। যখনই কেউ 84 কুটির বলছে তখনই বলছি হ্যাঁ এটা আমরা। কারণ আমরা আমাদের দেশের সংস্কৃতিকে দেশের নামেই ডাকার চেষ্টা করবো, বিদেশিদের নামে কেন ডাকতে যাবো। তো এই যে দেখতে পাচ্ছেন আজ এগুলো পুরো ভগ্ন প্রায়, বাট খুব সুন্দর। এই যে এটা ছিল টয়লেট, দেখতে পাচ্ছেন সেই সময় দেখুন এই টয়লেট, এখানে চানের ব্যবস্থা ছিল, মানে কথা স্নানাগার। আর এই যে রুমটা দেখছেন, এই রুমটাতে এখানে থাকা যেত, হয়তো উপরে ওঠা যায়, বাট উপরে ওঠার চেষ্টা করছি না কারণ এগুলো ভগ্ন প্রায়। আমি উঠলে আমি কতটা ভেঙে পড়ে যাবো নিজেও জানি না, কারণ এগুলো কতটা কার ভার ওজন করতে পারবে। আধুনিক সমাজে আমরা যে ডুপ্লেক্স কনসেপ্ট, যে আমাদের আছে ডুপ্লেক্স কনসেপ্ট, মানে আজ থেকে প্রায় 70-80 বছর আগেই ডুপ্লেক্স কনসেপ্ট। তো যতটা আমার সম্ভব দেখানোর চেষ্টা করছি। এই ওপরটা দেখুন, যেতে পারছি না এইভাবে দেখাচ্ছি। মানে উপরে উনি থাকতেন, ওটা ছিল ওনার বেডরুম, আর নিচটা ছিল হচ্ছে কি ওনার ড্রয়িং রুম। হয়তো নিচে সাধনা করতেন, ওপরে তো উনি শুতে যেতেন বা থাকতেন, এর একটা ব্যাপার ছিল। আর এখানে ছিল টয়লেট। তো এগুলো তুলে ধরছি, এগুলো একটা আনএক্সপ্লোর জায়গা ঋষিকেশে। অনেকেই আসেন সারা বছর, কেউ বছরে 2বার আসেন, 3বার আসেন, বাট এগুলো দেখতে আসেন না। শুধু ওই গঙ্গাঘাটে চান করে 2টো ব্রিজে ঘুরে চলে যান। বারবার বলছি এখানে আসুন, দেখুন, আনএক্সপ্লোর জায়গা একটা, এলে ভালো লাগবে। আপনারা নিজের দেশের সংস্কৃতি সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন। তো উপরে দেখুন, এই যে দেখাচ্ছি জুম করে, উপরে যদি যাওয়া যাচ্ছে না, সিঁড়িগুলো ভগ্ন প্রায় পুরোটাই। তো বিভিন্ন খুব সুন্দর সুন্দর পেন্টিং রয়েছে। এবার পেন্টিংগুলো হয়তো খুব রিসেন্ট টাইমে করা বলতে পারি, কারণ আগেকার সময় এরম পেন্টিং হওয়ার কথা তো নয়। তো দেখতে পাচ্ছেন এখানে বিদেশি ভাষার প্রয়োগও রয়েছে অনেক পেন্টিংগুলোতে। তো আমরা উপরে যেতে পারছি না এই মুহূর্তে, তো যে কোনো জায়গায় যেতে পারি তো নিশ্চয়ই দেখাবো আপনাদেরকে উঠে। এই যে 84 কুটিরের মধ্যে এই যে আশ্রমটা, মহর্ষি মহেশ যোগীর এই যে আশ্রমের মধ্যে আমরা রয়েছি, মানে কত আজ থেকে দেখুন এত পুরনো 1961-এ তৈরি একটা জিনিস, প্রায় মানে 50 বছরেরও উপরে একটা পুরনো জিনিস, মানে মোর দ্যান 60 ইয়ার্স, আমি একটু ভুল বললাম, মোর দ্যান 60 ইয়ার্স একটা জিনিস। কত উন্নত চিন্তা ভাবনা থেকে এই সমগ্র আশ্রমটাকে তৈরি করা হয়েছিল। সেই সময় যে আশ্রমে শুধুমাত্র মেডিটেশন, আশ্রম মানেই যে মেডিটেশন, যোগা, সাধনা, তপস্যা নয়, কারণ সেই আশ্রমে যে মানুষগুলো থাকবে এবং দেশ বা দেশের বিভিন্ন অন্য প্রান্ত থেকেও যে মানুষগুলো আসবে, তারা এসে যেন বিচ্ছিন্ন হয়ে না পড়ে এবং তাদের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় সুযোগ সুবিধা যেন তারা পায়, সেই কথা চিন্তা করে এই সমগ্র আশ্রমটাকে তৈরি করা হয়েছিল। কীরকম দেখুন, সেটা হচ্ছে যে মেডিটেশন রুমগুলো তো রয়েছে, সেগুলো তো দেখালাম। সেখানে মানুষ মেডিটেশন করবে বা সেখানে থাকবে, তার ভেতরে টয়লেট রয়েছে, সে তো রয়েছে। এর বাইরেই সমগ্র আশ্রমটার মধ্যে মেডিটেশনের যে একটা স্কুল সে আছে, ক্যাফেটেরিয়া যেখানে গিয়ে মানুষ একটু খাওয়া দাওয়া করতে পারবে, এছাড়া খাওয়ার একটা আলাদা ডাইনিং হল। আর এই যে আমরা দেখুন এই যে জায়গাটাতে রয়েছে, এটা হচ্ছে পোস্ট অফিস। মানে ধরুন যে মানুষগুলো কোনো দেশের কোনো প্রান্ত বা আন্তর্জাতিক কোনো অঞ্চল জায়গা থেকে আসবে, অন্তর্রাষ্ট্রীয় দেশ থেকে আসবে, যেমন ধরুন যেটা হচ্ছে বিটেলস, তারা যে এসেছিলেন, তাদের সাথে তাদের পরিবারের, তাদের দেশের যাতে যোগাযোগ বিচ্ছিন্ন না হয়, তারা যেন যোগাযোগ রক্ষা করতে পারে, সেই কারণে দেখুন পোস্ট অফিস রয়েছে। এগুলো সবই ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে, কিন্তু এটাই বলার চেষ্টা করছি যে কতটা আধুনিক চিন্তা ভাবনা থেকে এই আশ্রমটা গড়ে উঠেছিল সেই সময়। তাহলে ভাবতে পারছেন, আজ আপনারা ভাবেন যে আমরা খুব মডার্ন, আমরা খুব আধুনিক, ঋষিমুনিরা যে কতটা আধুনিক ছিল, কতটা দূরদর্শী ছিল, সেটা কিন্তু এগুলো দেখলে বোঝা যায়। ঠিক আছে, তো এটাও কিছু একটা কক্ষ ছিল বোধ হয়, আই থিঙ্ক, আমরা বুঝতে পারছি না। আর এখানে রয়েছে ফটো গ্যালারি। এবারে আমরা এই ফটো গ্যালারিতে ঢুকবো। আপনারাই একবার একটা টিকিট কাটবেন 200 টাকার, তাতেই কিন্তু সব কিছু ইনক্লুডিং। ঠিক আছে, ভেতরে কিছু করতে হবে না, কিছু করতে হবে না, খালি বললাম টিকিটটাকে বাঁচিয়ে রাখবেন। ঠিক আছে, বেরোনোর সময় কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্ট টিকিটটা চেক করবে। তো এই ফটো গ্যালারিতে কী কী ফটো আছে চলুন দেখি, যে দেখলেই বুঝতে পারবো ওই মোটামুটি যারা এসেছিলেন সেই সময় তাদের কিছু ফটো হয়তো রাখা রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন,
ইনি কি সেই আমাদের মহর্ষি? মহেশ যোগী। আচ্ছা, ইনি হচ্ছেন গিয়ে মহর্ষি মহেশ যোগী। আর এটা 1968 সালের জুন মাসের তোলা একটা ছবি। আর যে দেখতে পাচ্ছেন ওই যোগীজির সাথে বসে রয়েছে বিটলস এবং তাদের ফ্যামিলির মহিলারা। তো এই দেখুন এখানে বসে তারা অনেক গান টান লিখেছেন, আর সেই গান আজও পপুলার, লোকের মুখে মুখে ঘোরে সারা পৃথিবী জুড়ে। আন্তর্জাতিক মানে সব গানপত্র ওনারা লিখেছেন, আর এখানে এসেই তুলেছেন, এগুলো দেখতে পাচ্ছেন। আর তো এখানে তোলা ছবিগুলো এখানেই রাখা রয়েছে আপনাদের দেখানোর জন্য, তো আমরা সেগুলোকেই ঘুরিয়ে দেখাচ্ছি। তো এনাদের দলের যে আর কি ভোকালিস্ট ছিলেন অর্থাৎ জন লেনন, যাকে এত বিখ্যাত ডাকা হয়, তো উনি এখানে সবচেয়ে বেশি দিন ছিলেন, বেশি গান রচনা করেছেন। আর বাকি ওনার সঙ্গী সাথীরা অনেকে ছিলেন, তাড়াতাড়ি চলে গেছিলেন। তো চলুন আরও কয়েকটা কক্ষ রয়েছে, ঘুরে ঘুরে দেখি কি কি রয়েছে এখানে। এখানেও দেখুন মহর্ষি মহেশ যোগীর আরও বয়সকালের ছবি রয়েছে এখানে। এই যে দেখুন ওই যে বাইরে বড় গাছটা দেখালাম, ওই গাছের সামনে বসে এই ছবিগুলো ওনারা তুলেছিলেন সেই সময়। তো আরও অনেক বড় বড় লোকেরা এখানে এসেছিলেন, ওনাকে রেকগনাইজ করেছেন, উনি অনেক জায়গা থেকে অনেক সম্মান পেয়েছেন। তো সব কিছুই এখানে তুলে ধরা রয়েছে। তো অবশ্যই আপনারা এখানে আসবেন, আনএক্সপ্লোর একটা জায়গা, বারবার বলছি, না এলে কিছুই চিনতে পারবেন না, কিছুই জানতে পারবেন না কেন। আর এই যে রিজার্ভ ফরেস্ট দেখুন, এখানে বলা হচ্ছে রাজাজি রিজার্ভ ফরেস্টে 34 টাইগার্স রয়েছে এখানে। আর এই রাজাজি ফরেস্টেরই তোলা কিছু ছবি, ওয়াইল্ড লাইফ ছবি, সেগুলো আপনাদের দেখাচ্ছি। তো এগুলো বিভিন্ন সময় বিভিন্ন ফটোগ্রাফাররা এসে ক্যাপচার করেছে, দেশীয় আন্তর্জাতিক। তো এখানেও কিন্তু আপনার সাফারি হয়ে থাকে, তার জন্য আপনারা খোঁজ খবর নিতে পারেন। যারা সাফারি করতে পছন্দ করেন বা এরকম ওয়াইল্ড লাইফ ছবি তুলতে পছন্দ করেন, তারা এখানে আসতে পারেন, এই জিনিসগুলোকে আপনারা ক্যাপচার করতে পারবেন। আপনি যে সময় আসছেন, যে মুহূর্তে আসেন, সেই মুহূর্তে যা যা পাবেন সেগুলি ক্যাপচার করবেন, এলেই যে সব দেখতে পাবেন এটা মানে ম্যান্ডেটারি নয় কখনোই। তো আরও অনেকগুলো কক্ষ দেখাচ্ছি কী কী রয়েছে সামনে। তো ওপরে যাওয়ার পারমিশন নেই, নো এন্ট্রি বলে লেখা রয়েছে। এই মুহূর্তে আবার ওই ফটো গ্যালারিতে চলে এসেছি। তো এই দেখুন এই যে একটা ছবি দেখাচ্ছে, এটা জন লেনন আর জন লেননের ওয়াইফ সিনথিয়ার ছবি। এই ধরনের ছবি এখানে অনেক আছে, কিন্তু আমি স্পেশালি এই ছবিটার উপর ফোকাস করছি এই কারণে, সেটা হচ্ছে যে ছবিটা থেকে দেখুন পোশাক দেখা যাচ্ছে ওনারা কি পরে আছে, এবং পরিষ্কার পোশাক থেকে বোঝা যাচ্ছে যে ওনারা সেই সময় ইন্ডিয়ান ট্রেডিশনাল ক্লোথকে ওনারা অ্যাডাপ্ট করেছিলেন। আর খুব স্বাভাবিকভাবে মহর্ষি মহেশ যোগীর এই আশ্রম, যখন ওনারা মহর্ষি মহেশ যোগী ওনাদেরকে ইনভাইট করেছিলেন বিটলসকে, যে জীবনের মানে কি বোঝানোর জন্য, এবং লাইফে যে নানা রকম ডিপ্রেশন, নানা রকম বিটারনেস, রিপেন্টেশন, যেসব জিনিসগুলো থাকে মানুষের, সেগুলো থেকে যাতে রিমুভ কী করে করা যায়, সেটাকে কী করে যাতে চিন্তা ভাবনাকে উন্নত করা যায়, আরও মেডিটেশনের যে প্রকৃত মানে অর্থাৎ যোগ সাধনা, যার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর প্রাপ্তি এবং উন্নত থেকে উন্নততর মানুষে পৌঁছানো, এটা হচ্ছে সত্যি কথা বলতে যোগ সাধনার প্রধান উদ্দেশ্য আমি যা জীবনে বুঝি। তো সেই সময় মহেশ যোগী ওনাদেরকে ইনভাইট করেছিলেন, বিটেলসে এসেছিলেন, ওনারা কিন্তু হিন্দুইজমকে ন্যাচারালি প্র্যাকটিস করেছিলেন। ভারতীয় সভ্যতা, ভারতীয় সংস্কৃতি, ভারতীয় কালচারকে ওনারা অ্যাডাপ্ট করে নিয়েছিলেন। দেখুন দুজন বিদেশি, শুধু ওনারা নয়, আরও অনেকেই, প্রত্যেকেই ভারতীয় পোশাকে তারা সুন্দরভাবে দৃশ্যমান। ওই আবারও বলছি যে ওই আন্তর্জাতিক স্বীকৃতি না পেলে যখন আমাদের কোনো কিছুই প্রমোট হচ্ছে না, তাই নিজেরা সনাতন ধর্মী বা হিন্দু ধর্মী হয়ে নিজেদের পোশাক আশাক রিচুয়াল রীতিনীতিকে নিজেরাই প্রমোট করুন। অন্যের ভরসায় থাকবেন না যে কখন একজন বিদেশি এসে স্বীকৃতি দেবে তারপরে এটাকে আমরা মেনে নেব। অন্যেরা এসে আমাদের পোশাক আশাকে অভ্যস্ত হয়ে পড়ছে, আর আমরা আমাদের পোশাক আশাক ছেড়ে অন্যের পোশাক আশাকে অভ্যস্ত হচ্ছি। এটা হচ্ছে এই যে ইনি হচ্ছেন পল সলসম্যান, ঠিক আছে, ইনি হচ্ছেন কানাডিয়ান ফিল্ম টেকনিশিয়ান, যারা বিটেলসের সময় এসেছিল। বিটেলসের যে 4 জন বিখ্যাত সিঙ্গার, তাদের সাথে তাদের কম্বাইনেশন, তাদের ওয়াইফরা, তারা সেই সময় এই পল সলসম্যান এই ভদ্রলোকের সময় এইখানে এসেছিল। ইনি ছিলেন বিখ্যাত কানাডিয়ান ফিল্ম টেকনিশিয়ান।
মানে বুঝতে পারছেন, এনারা পর্যন্ত এখানে এসেছেন, কিন্তু আর আপনারা ভারতীয় হয়ে ঋষিকেশে এসে এখানে আসছেন না। আর কি বলার আছে, আপনারা আসুন, আপনাদের জন্যই এই ভিডিওগুলো করা, তুলে ধরা। আমরা কিন্তু চাই যে এই ট্যুরিজমটা প্রমোট হোক, দেশকে প্রমোট করুন, দেশের সব জিনিসকে জানুন, দেশের ইতিহাসকে জানুন, মানুন, সব কিছু স্বীকৃতি দিন আপনারা। তো আরও কী কী আছে আমরা দেখছি, ঘুরে ঘুরে আপনাদের দেখাবো। এই দেখতে পাচ্ছেন ওই সময় আমাদের নন্দী মহারাজ, শিব মূর্তি, অর্থাৎ পুজো পার্বণেও কিন্তু এখানে ভালোই রকমের চল ছিল। এগুলো কোনো রুম আজ ভগ্নপ্রায় হয়ে রয়েছে, অনেক কিছুই ভেঙে চুরে গেছে, যেগুলোর সঠিক কোনো সন্ধিহান আমরা দিতে পারবো না। এখানে দেখতে পাচ্ছেন এইখানে গাছও ভেঙে পড়েছে, পাঁচিল ভেঙে গেছে যার জন্য, বাট এগুলো কোনো না কোনো কক্ষ ছিল দেখি। আচ্ছা, এটা কিচেন ছিল, মানে এখানে কিন্তু রান্না বান্না হতো ওই সময় আর কি, যে পুরো এই কর্মশালাটা চলতো এখানে, তা রান্না বান্না কিন্তু এখান থেকেই করা হতো, মানে খাবার দাবার এখান থেকেই বানিয়ে সবাইকে সাপ্লাই করা হতো। এবার দেখছি এখানে খাবার জায়গাটা কোথায় রয়েছে, নিশ্চয়ই খাবার যখন বানানো তো বসে সবাই মিলে খাবে, তারও একটা ব্যবস্থাপনা ছিল, কারণ 84টা কুটিরে 84 জন লোক, মহর্ষি এনারা থাকতেন, নিশ্চয়ই বসে কোথাও খেতেন। তো ভগ্নপ্রায় অবস্থা। তো সামনে মনে হচ্ছে কিছু দেখতে পাচ্ছি, দেখতে পেলে জানাবো, আপনার দেখাবো। আর দেয়ালে কিছু পেন্টিং রয়েছে পুরোনো দিনের ঋষি, সাধু, যোগীদের। আর এদিকে কিছু একটা দেখতে পাচ্ছি, এখানে প্রিন্টিং প্রেস ছিল, অর্থাৎ এখানে যে ওনার সময় আর কি যেসব বই বা পুঁথিপত্র ছাপানো হতো, বা ওনার যে বাণী বলুন, বা ওনার যা কথাবার্তা যেগুলো মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার ব্যাপার ছিল, সে প্রিন্টিং প্রেস এখানে ছিল। আজ মেশিনপত্রও কিছু নেই, আর কিছুই নেই। দেখুন পুরোটাই ভগ্ন, মানে দেখে মনে হয় একটা ভাঙা বাড়ি, কিছু দেওয়ালে র্যাক এরকম রয়েছে, সেরকম অনেক কিছু ভেতরে রয়েছে, যেগুলো আমরা দেখে দেখে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। মানে বলতে পারেন পুরোটা একটা ছোটোখাটো বললে খান্ডার হয়ে আছে বলতে পারি, মানে জঙ্গলে ভরা, আগাছায় ভরা। তো এখানেও দেখুন দূরে দেখা যাচ্ছে একটা কুটির রয়েছে, অর্থাৎ ছড়িয়ে ছিটিয়ে অনেক কুটির টুটির ছিল, ঠিক আছে, বুঝতে পারছেন তো। তো চেষ্টা করবেন আপনারা এসে এগুলোকে দেখার, উপলব্ধি করার, ভালো লাগবে। গরমকালে হয়তো একটু গরম লাগবে। তো চলুন দেখছি, সামনে আরও অনেক কিছু রয়েছে। এখানে ফরেনারদের প্রচুর আগমন থাকে সবসময়। তো এখানেও কিছু একটা রয়েছে দেখতে পাচ্ছি, বিশাল একটা ঘর, অর্থাৎ এটা একটা কোনো কক্ষ ছিল বোধহয়। চলুন দেখে আসা যাক। আচ্ছা, এখানে লেখা রয়েছে এটা বেদ ভবন, অর্থাৎ এখানে হয়তো বেদ নিয়ে চর্চা করা হতো। তো চলুন, ভেতরে কিছু পেন্টিং আছে দেখতে পাচ্ছি, তো সেগুলো আপনাদের দেখায়। এগুলোই আর কি দেখার জন্য লোক আসতো। এখানে মনে হচ্ছে এটা পণ্ডিত রবিশঙ্করের ছবি রয়েছে, আমাদের ভারতরত্ন, মনে রাখবেন। ও বাহ, এই বিটেলসের সেই বিখ্যাত ছবিটা আমাদের মহর্ষির সাথে রয়েছে, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু হাতে আঁকা, ঠিক আছে, কোনো ছবি তোলা না। আর দেখুন এই ঘরটাতে বেদ চর্চা হতো, এই যে। আর বিটেলসকে এখানে বিশালভাবে প্রমোট করা হয়েছে, দেখতে পাচ্ছেন, ওখানে বিটেলস রয়েছে। বিটেলসের এগুলো হচ্ছে লিরিক্স, কিছু বিভিন্ন গান লিখেছিলেন। দ্য বিটেলস আশ্রম বলে একটা অ্যালবাম বলছিল, যেমন ইউলিয়া, তারপরে ইউর স্টুডেন্টস, এরকম এগুলো হচ্ছে বিটেলসের রচিত বেশ কিছু বিখ্যাত গান। 30টার উপরে গান প্রায় বিটেলস এখানে আশ্রমে থাকাকালীন লিখেছিল। তো তারই কিছু লিরিক্স এখানে এগুলো লেখা রয়েছে। তো চাইলে আপনারা আসবেন, এখানটা দেখবেন, কারণ দেখতেই পাচ্ছেন ইন্টারন্যাশনাল স্বীকৃতি পেয়ে গেছে জায়গাটা। তো আপনারা আসবেন, আপনাদের আসতে কোনো অসুবিধার হয়তো কারণ নেই। দেখতে পাচ্ছেন এই বিটেলসের জন্য এখানে জায়গাটা জয় গুরুদেবা লেখা রয়েছে, ওদের গানের লাইন লেখা রয়েছে। তো আমরা এই কক্ষটা ছেড়ে বেরিয়ে যাচ্ছি। বিভিন্নভাবে পেন্টিং করে জায়গাগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে। তো চলুন সামনে গিয়ে আর কী কী অপেক্ষা করা যায় দেখবো আমরা। অনেকটা পরিসর জুড়ে এই চৌরাসিয়া কুটির, আমরা এই নামেই ডাকি এটাকে। তো চলুন সামনে গিয়ে দেখবো। এই দেখতে পাচ্ছেন এখানেও অনেকগুলো কুটির রয়েছে, কিন্তু মেডিটেশন কক্ষ রয়েছে, ঠিক আছে। মানে গেটের সামনে অনেকগুলো দেখেছিলাম, এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এক জায়গাতে কিন্তু 84টা কুটির কিন্তু নেই। তো এদিকেও আরও কিছু রয়েছে, সবই কিন্তু মোটামুটি ভগ্নপ্রায়ের দিকে। তো ভেতরে দেখুন সোলার সিস্টেমে কিছু ব্যবস্থা করেছে, এখানে আর ইলেকট্রিসিটি সেইভাবে নেই। তো আর কি কি রয়েছে আমরা দেখছি। তো এখানে কি রয়েছে দেখি, এটা এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর একটা রাজপ্রাসাদের মতো সেই সময়কার বিল্ডিং। আজকে পুরো ভগ্নপ্রায়, একদম ভুতুরে খান্ডারখানা হয়ে রয়েছে।
এটা কি বলতে পারবেন? আমরা বলে দিচ্ছি। অর্থাৎ এইখানে যে শিক্ষার জন্য যে শিক্ষকদের রাখা হয়েছিল এই মেডিটেশন ক্লাসগুলো করানোর জন্য, যে শিক্ষকরা থাকতেন তাদের এটা বাসস্থান ছিল। মানে তারা তো ক্লাস করাতেন, ক্লাসের পরে তাদেরকে এখানে থাকা না, এটা তো একটা বলতে গেলে পুরোটা এখন যে আমরা বিভিন্ন IIT IIM দেখি সেরকমই একটা সংস্থা বলতে পারেন ছিল সেই সময়কার এটা। তো তো যারা পড়াতেন তারা এখানে থাকতেন, তাদের বাসস্থান এখানে ছিল। তো ভেতরে যেতে পারবো কিনা আমি জানি না, সিঁড়ি এখনো ঠিকঠাক আছে কিনা ওপরে। তো একটুখানি আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন ছিল ভেতরটা, কতটা দেখাতে পারবো জানি না। তো দেখা যাক, এসছি যখন কিছুটা দেখাবো। তো দেখুন এখানে কিছু পেন্টিং করা হয়েছে, এই পেন্টিংগুলো সব রিসেন্ট টাইমেই করা, খুব সুন্দর সুন্দর পেন্টিং রয়েছে এখানে। আর এদিকে বোধহয় উপরে যাওয়ার সিঁড়ি রয়েছে, এই যে দেখুন। এখন উপরে যাওয়ার খুব একটা সাহস তো দেখাতে পারছি না, কারণ কোনো রকম সিগন্যাল কিছু দেওয়া নেই। তো আগে কিছু আছে কিনা জানি না। তো ওপরে যাওয়ার খুব একটা সাহস দেখাচ্ছি না, কারণ যেহেতু ভগ্নপ্রায় তো সিঁড়িগুলোর অবস্থা খুব একটা ভালো নয়। তো এখানে দেখুন, এখানে এই যে এই রুমগুলো রয়েছে টিচারদের, আর এই যে তাদের টয়লেট আজকে পুরোপুরি একটা ভাঙা অবস্থায়, ঠিক আছে, বুঝতে পারছেন। আর এটা হয়তো তাদের বেডরুম, স্টাডি রুম, এরকম ব্যাপার কিছু ছিল হয়তো। এই দেখুন খুব সুন্দর করে সেই সময় সাজানো। আজকে যে মানুষ আসে, মানুষ তার বিভিন্ন মানে কী করো কৃতকর্মের কাজ এখানে করে যায়, কে কাকে ভালোবাসে সেই নাম, এগুলো যে আপনারা কেন করেন আমরা এখনো বুঝে পাই না। একটা ভালো জায়গায় এসছে, সেই জায়গাটাকে ভালো রাখবেন। এই দেয়ালে বিভিন্ন জিনিস লিখে যাওয়া, এইসব করা যে কি আনন্দ পান, এর কোনো সদুত্তর আমার কাছে নেই। আমরা অন্তত জীবনে এগুলো করিনি কোনো দিন, আর এগুলোকে প্রমোটও করি না। তো এইগুলো করে আপনারা এই জায়গাগুলোকে নষ্ট করছেন, সেগুলো করবেন না। যেটুকুনো যা বেঁচে আছে, আগামী দিনে কিছু লোক দেখতে আসবে, তাদেরকে দেখার সুযোগ করে দিন, এইভাবে নষ্ট করবেন না। হ্যাঁ, পারলে কিছু ভালো ছবি এঁকে দিয়ে যান না, এইসব লিখে কি পান। দেখুন এই সুন্দর সুন্দর জায়গাগুলো ছিল সেই সময়কার টিচারদের ক্লাসরুম, মানে থাকার জায়গা আর কি, বাসস্থান, তার সাথে অ্যাটাচ টয়লেট ছিল। তাহলে ভাবুন সেই সময় ঋষিমুনিরাও বুঝেছিলেন যে অ্যাটাচ শৌচাগার থাকাটা খুব দরকার, বাঞ্ছনীয়। তো এইসবই ছিল। তো এখান থেকে এটাই দেখাচ্ছি। আর ওপরে যাওয়ার সাহস দেখালাম না খুব একটা, কারণ সবটাই ভাঙাচোরা। ওপরে গিয়ে কি হবে না হবে, কোথায় কি ভেঙে চুরে পড়বে তো জানি না। আর উপরে যাওয়ার কিছু মার্কও করা নেই, ওপরে যেতে পারবেন কি না পারবেন। তো খুব বড় একটা জায়গা ছিল, অর্থাৎ একসাথে অনেকজন বোধহয় এখানে থাকতে পারতেন। তো চলুন সামনে আর কিছু থাকলে আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন সামনেটা একটা জঙ্গল মতো হয়ে রয়েছে, আমরা ওদিকে যাচ্ছি না, কারণ কি রয়েছে বুঝতেই পারছেন, কারণ এটা এমনি একটা ফরেস্টের আন্ডারেই পড়ে। তো ওইখানে একটা বোর্ড রয়েছে দেখতে পাচ্ছেন, এই বোর্ডটা আপনাদেরকে দেখাচ্ছি। বোর্ডের গায়ে লেখা রয়েছে পঞ্চকুটির, তার মানে 5টা কুটির নিয়ে কিছু একটা ছিল, তাই এর নাম পঞ্চকুটির। তো ওগুলো পুরোটাই ভগ্নপ্রায়, ঠিক আছে। তো আর এখানে এমনি দেখুন ফরেস্ট ডিপার্টমেন্ট থেকেও লিখে দিয়েছে বিল্ডিং ইজ আনসেফ, এন্ট্রি প্রহিবিটেড, মানে এখানে যেতে বারণও করা হচ্ছে। তো আমরা যাচ্ছি না, তো কারণ এই রুলসগুলো মানাটা দরকার। আর এখানে দেখুন ওই একটা বিল্ডিং দেখালাম, আর তার পাশেও আরেকটাও বিল্ডিং রয়েছে, কিন্তু এটাও কিন্তু সেম টিচারদের জন্য রাখা রয়েছে। কিন্তু ভাবুন কত সুন্দর করে সেই সময় মানে বানানো হয়েছে। উপরে একটা বড় ডোম মতো করা রয়েছে, কি উদ্দেশ্যে সেটা বলতে পারবো না। এখানে জলের ট্যাঙ্ক হতে পারে, ম্যাডাম বলছে ওটা জলের ট্যাঙ্ক হতেই পারে সেই সময়, কারণ ওখানে একটা সিঁড়িও দেখতে পাচ্ছি, ওপরে ওঠা যায় কোনোভাবে। তো মনে হচ্ছে আমরা যখন আমাদের এখনকার যে ট্যাঙ্কগুলো খুব আধুনিক, কেউ ফুটবল বানায়, কেউ এই বানায়। তো সেই সময় যখন এত বড় বাড়িতে ওয়াটার সাপ্লাই তো দরকার ছিল। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। তার কিছু থাকলে আপনাদের দেখাবো। তো